হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং এই ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরআরবি এনটিপিসি 2019 যেটা সিবিডি 2 হয়ে গিয়েছে। তার নেক্সট সলিউশন ম্যাথের একটা শিফটের সলিউশন দিয়েছিলাম আমি। এটা হচ্ছে লেভেল 6-এর যেটা পেপার ছিল সিবিডি 2 এর, তার শিফট 2 এর সলিউশন আমি আগে দিয়ে দিয়েছিলাম ম্যাথ পার্টটার। এখানে আমি শিফট 1 এর ম্যাথ পার্টের সলিউশনটা তোমাদের প্রোভাইড করছি। দেখো, নাম্বারিংগুলো কোশ্চেন পেপারে যেভাবে ছিল সেভাবে তুলে নিয়েছি ওখান থেকে, ঠিক আছে? তো নাম্বারিং যদি কোনো ডাউট থাকে, কমেন্ট করার কিছু থাকে, তো এই নাম্বারগুলো দিয়ে তোমরা কমেন্ট করতে পারো। দেখো কোশ্চেনগুলো দেখি, এগুলো ভালো কোশ্চেন, প্র্যাকটিস করতে পারো। এই 4টে শিফট আই থিঙ্ক আছে, লেভেল 4-এরটাও দিয়ে দেবো আমি। সেগুলো প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের যেগুলো বাকি লেভেলগুলো আছে তোমরা একটা আইডিয়া পাবে কীরকম কোশ্চেন্স আসছে। হোয়াট ইজ দি টাইম টেকেন বাই এ 450 মিটার লং ট্রেন রানিং অ্যাট 54 কিলোমিটার পার আওয়ার টু ক্রস আ ম্যান স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম? একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে যদি ক্রস করতে হয় একটা মানুষকে, তার গতিবেগ যদি এটা হয়, তাহলে ঠিক আছে, আর ট্রেনটার দৈর্ঘ্য যদি এত হয়, তাহলে টাইম কতক্ষণ লাগবে? সো টাইম ইজ ইকুয়াল টু হয়ে যাবে অতিক্রান্ত দূরত্ব। একটা মানুষকে ক্রস করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তাহলে অতিক্রান্ত দূরত্ব 450 মিটারই হবে। বাই হয়ে যাবে কি স্পিড, কিন্তু স্পিডটা আমার কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, তাই এটাকে 5/18 দিয়ে গুণ দিলে মিটার প্রতি সেকেন্ড হবে, তাহলে উত্তরটা আমার সেকেন্ডে আসবে। ওকে, তো নাও এবার আমি কাটাকাটি করি। দেখো 18 3 54, 3 15 5 15 হয়, 15 3 45, তাহলে কত হয়ে গেল? 30 সেকেন্ড হয়ে গেল অ্যান্সার আমার, ঠিক আছে? A certain sum of compound interest becomes এত when compounded annually after 2 years and এত after 3 years, find the sum. কোনো একটা পার্টিকুলার টাকা, ঠিক আছে, সেটা এত টাকা পরিণত হয়ে যায়, সুদে আসলে হয়ে যায় কত টাকা? 56,180 টাকা। কত? 2 বছর পরে সুদে আসলে, এবং 3 বছর পরে সুদে আসলে সেটা হয়ে যায় এত টাকা। তো সামটা বের করতে বলছে। তো এইটা এই ধরনের কোশ্চেন কিভাবে করে করবে? দেখো, 2 বছরের শেষে যেটা সুদ আসল সেটা 56,180, আর 3 বছরের শেষে যেটা সুদ আসল 59,550.80। তো এই যে এক্সট্রা টাকাটা সুদ হলো, এই যে 56,180 থেকে বেড়ে এত টাকা হয়ে গেল, এক্সট্রা পার্টটা কত? আমি বিয়োগ যদি করি এখান থেকে, তাহলে 0, 8-এর পরে 7 15 হাতে থাকলে 1, 11-কে 2 আর 3-এ হলো 5, 56 3 3370.80 টাকা। এই যে সুদটা এক্সট্রা হলো সেটা কার উপরে হলো? টোটাল এত টাকার উপর। কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 2 বছর পরে এটা সুদ আসল অ্যামাউন্ট, তো যা সুদ হবে এখন এটার উপরেই হবে 1 বছরে। তাহলে এত টাকার উপরে 1 বছরে যদি এত টাকা সুদ হয়, তাহলে রেটটা কত? ঠিক আছে, 56180 এটা ছিল, ডিভাইডেড বাই আমি আচ্ছা রেট মানে 3370.8, এত টাকা সুদ হচ্ছে 1 বছরে। তাহলে রেট যদি আমি বলি, তাহলে দিস ইজ 100% রেট, ঠিক আছে? 100%-এর ভ্যালু এটা আমি যদি বের করি, তাহলে নিচে 10 আসবে, 0 0 আমার এখান থেকে কাটলো, আরেকটা জিরো আমার কাটা গেল। এটা দিয়ে যদি কাটাকাটি করো, 4 দিয়ে কাটবে, 4 1 4, 4 4 16, 4 দিয়ে কাটবে না, হয়তো 2 দিয়ে কাটি। 2 8 56, 2 9 18, 2 1 2, 1 গেল, 2 6 12, 1 গেল, 2 8 16, 1 2 5 10, 2 4 8। আচ্ছা 2809 আছে এখানটায়, ঠিক আছে? আই থিঙ্ক এটা কেটে যাওয়া উচিত। আমি একবারে দেখি 16, তো তাহলে এটা হচ্ছে 16 8 5 4-কে 2809 দিয়ে যদি আমি কাটি, তাহলে কততে হয়ে যাওয়া উচিত? 2 8 16, 8 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তাহলে 8 4 32, 6 4 6 দিয়ে যদি করা যায়, 6 4 24, 4 থাকলো 2, না এটা কত ছিল? 9 ছিল, সরি 9 আছে, লাস্টে 4 আছে, তাহলে 9 দিয়ে 6 দিয়ে 6 নং 54, 4 থাকলো 5, 5 বসে গেল, 6 8 48, হাতে থাকলো 4, 6 2 12, 4 16, দেখো মিলে যাচ্ছে, অর্থাৎ 6%। এটাতে কাটলে 6, তার মানে সুদের হারটা হচ্ছে 6%। এবার সুদের হার যদি 6% হয় 1 বছরে, তাহলে 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধির ক্ষেত্রে 2 বছরের চক্রবৃদ্ধির ক্ষেত্রে 6% করে 2 বছরের সুদ কত? 6% করে যদি 2 বছরের সুদ বলো, তাহলে 6 + 6, আর 6 × 6/100, মানে 12.36%-এর সুদ হয়ে যায়। তাহলে সুদ আসল হয়ে যাবে কত? 112.36, যেটার মান দেওয়া ছিল এটা, যে 56,180 হচ্ছে 112.36 এর মান। তাহলে 100%-এর মান কত? সেটাই আমাদের আসল চলে আসবে। তো এখানে পয়েন্ট তুললে আমার বেসিক্যালি আরো দুটো জিরো আছে, দেন কাটাকাটি আমি করি। 2 দিয়ে করলে 2 5 10, আর এখানে 2 6 12 18, ঠিক আছে? 2 দিয়ে কাটলে এটাতে 2 5 10 0 0 0। এবার এটা দিয়ে কাটো, দেখো কাটা চলে যাবে 10-এ, তাহলে 50,000, 5000 10-এ 50,000, এইটা হচ্ছে আসল। A sum increases by 75% in 10 years at a certain rate of simple interest per annum. কিছু পরিমাণ সুদের হারে কোনো একটা টাকা
75% বেড়ে যায়, বৃদ্ধি হয়ে যায় 10 বছরে। তাহলে ঠিক আছে, বাই হোয়াট পার্সেন্টেজ উইল দি সাম ইনক্রিজ ইন 6 ইয়ার্স, 6 বছরে কত পার্সেন্টেজ বাড়বে সেম রেটে সেম প্রিন্সিপালের উপরে। তো 10 বছরে বাড়ছে 75%, তো জাস্ট এখানে প্রত্যেক বছর কত করে বাড়ছে, 10 বছরে যদি বাড়ে 75%, তাহলে 6 বছরে কত বাড়বে, 2 3 6, 2 5 10, 5 15 75, 15 45%। ঐকিক নিয়ম শুধুমাত্র আমরা এখানে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এটা ছিল একটা আমাদের ট্রিগোনোমেট্রি কোশ্চেন। 1/tan থিটা আর 1/1 - tan থিটা ইজ ইকুয়াল টু 4, যেখানে তোমার কি জানা বলে এটার মান 90 ডিগ্রি মধ্যে। তো আমি দেখে বুঝতে পারছি কোশ্চেনটা দেখে যে 4 যেহেতু আসছে আমার দেখে মাথায় হিট করছে, প্র্যাকটিস যেহেতু আমার করা আছে এই ধরনের কোশ্চেন, যে tan থিটার মান যদি আমার কোনো রকম ভাবে হাফ আসে এখানটায়, tan থিটাকে যদি আমি হাফ ধরতে পারি, tan থিটাকে, থিটা না কিন্তু, মানে tan থিটা যদি আমি হাফ নিই, tan থিটার ভ্যালুকে যদি হাফ ধরি, তাহলে দেখো তাহলে পরে কি আসবে 1 - 1/2, না তাহলে আসবে না। তো এখানে আয়দার ভ্যালু পুটিং করে আমাদেরকে চেক করে দেখতে হতে পারে। তাহলে যদি থিটার মান কি কি হতে পারে, যদি আমি হাফ মানে 45 ডিগ্রি নিই, তাহলে 1/2 এখান থেকে হবে, বাট এখানটা যদি 1/0 হয়ে যাচ্ছে, ইনফিনিটি হবে না। আমি দুটো অ্যাপ্রোচই দেখাবো, ভ্যালু পুট করে হচ্ছে কিনা আগে আমরা দেখি। যদি এখানে সাপোজ করে নাও থিটার মান আমি 30 ডিগ্রি বসাই, তাহলে তো কত হয় 1/√3, √3 দিয়ে একটা জিনিস চলে আসবে, হবে না। থিটার মান যদি 63 বসাতে যাই, 45 ডিগ্রিতে তো হলো না দেখলাম, থিটার মান 63 বসা, ওইখানেও √3 একটা ঝামেলা থেকে যায়। তাও আমরা দেখি যদি থিটার মান আমি ধরে নাও 30 ডিগ্রি নিলে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, 1/1 প্লাস এটা আর 1/1 - এটা। আমি জাস্ট বোঝাচ্ছি জিনিসটাকে, এটাকে লসাগু টসাগু করলে তোমার এরকম আসবে, এটাকে লসাগু করলে এরকম আসবে, হলো। এবার যদি আমি করণে নিরসন মানে লসাগু করে দিই দুটোর, তাহলে a + b × a - b, অর্থাৎ a² - b² করে এটা আসলো। আর উপরে যেটা √3 কমন নিয়ে নিই, তারপর লসাগুটা যদি করি এরকম দাঁড়াবে দেখতে, ঠিক আছে। তাহলে 1 1 কাটা, এখানে কত হলো 2√3 আর 3 গুণ করলে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে, আর নিচে হয়ে যাচ্ছে 2, অর্থাৎ 3 আসছে, অর্থাৎ সেক্ষেত্রে অ্যান্সার আসছে না। তো ভ্যালু পুটিং করে, আরো ভ্যালু পুটিং করে দেখি আমরা, যদি 60 ডিগ্রি বসাই, 60 ডিগ্রির মান, তো 60 ডিগ্রির মান যদি এখানে বসো, তাহলে tan 60 ডিগ্রির মান কত হয়ে যায়, √3 হয়, অর্থাৎ 1/1 + √3 হয়ে যাবে, আর 1/1 - √3। এবার লসাগু যদি করি, a + b a - b মানে a² - b², আর উপরে এরকম দেখতে হয়ে যাবে। তো তাতে কি দাঁড়াচ্ছে, এটা কাটলো। এখানেও আমাদের কিন্তু 4 স্যাটিসফাই হচ্ছে না, অর্থাৎ অপশন যখন পট বসাতে ভ্যালু পুটিং যখন করতে যাচ্ছি এখানে হচ্ছে না। আমি এটা বলছি না যে পরীক্ষায় ভ্যালু পুটিং করে করবে, ভ্যালু পুটিং এরও অপশনস থাকে যে ভ্যালু পুট করে করা যায়, বাট আমরা তো নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা ভ্যালু ধরতে পারবো না, ক্যালকুলেশন মান জানি না আমরা 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলোর মান জানি। তো এগুলোর মধ্যে কোনো থাকে যদি বসিয়ে দেখো যে স্যাটিসফাই করে যাচ্ছে বলে মনে হয়, চোখে দেখে, এটা মানে কি বলতো, ট্রাই করতে গেলে মিললো না, যেমন আমি করলাম, টাইম নষ্ট। তো রেদার দেন সেটা করার থেকে আমরা বেসিক্স দিয়ে করাটা বেটার। আমি এটা বোঝানোর জন্যই তোমাদের এখানে বলছি যে যদি ভ্যালু পুটিং করে আমরা করবো অবশ্যই, বাট যদি দেখে একবার দেখাতে যদি মনে হয় যে না এই ভ্যালুটা পুট করলে স্যাটিসফাই হয়ে যাচ্ছে, দেন আমরা ওটার সাথে যাব। কিন্তু যদি সেটা না হয়, তাহলে পরে বেসিক্স দিয়ে করলে পরে আমাদের ওই ভাবনা চিন্তা করার থেকে আগে চলে আসবে। কিরকম, আমি যদি এটাকে লসাগু করে দিই, তাহলে a + b a - b, অর্থাৎ a² - b² হয়ে গেল, আর উপরে দাঁড়ালো আমার একবার এটা আসবে, আর এদিকে হয়ে যাবে 1 + tan থিটা। বেসিক্সের ক্ষেত্রে অত ভাবতে হয় না, আমাদের জাস্ট করে যেতে হবে প্রসেসে। তো এখানে tan থিটা কাটা গেল, 2/1 - tan² থিটা ইজ ইকুয়াল টু 4, তো এটা তো 2 2 4 কাটবেই। তাহলে কি হলো ব্যাপারটা, 2 × 1 - tan² থিটা ইজ ইকুয়াল টু কিছু নেই, মানে 1 1 1, তার মানে 1 - tan² থিটার ভ্যালু হয়ে গেল কত, হাফ। তাহলে tan² থিটার যে ভ্যালু সেটা হয়ে যাবে কত, 1 - হাফ, অর্থাৎ হাফ। তো tan² থিটার মান যদি হাফ হয়ে যায়, তাহলে tan থিটার মান কত হয়ে যাবে, 1/√2। এইটা tan থিটার মান 1/√2। তাহলে আমি যদি ছবিটা ড্র করে নিই, tan মানে লম্ব বাই ভূমি হয়, এটা 1 আর এটা √2, তাহলে অতিভুজ কত হয়ে যাবে, অতিভুজ হয়ে যায় √লম্ব² প্লাস ভূমির স্কোয়ার করলে 2 মানে 3 √3। ঠিক আছে, তো আমি তিনটে বাহুর মান যেই পেয়ে গেলাম, আমাকে যা বের করতে বলে বের করে নিতে পারবো। কোসেক থিটা মানে হয়ে যায় সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, কিন্তু এখানে স্কোয়ার আছে, তাই অতিভুজের স্কোয়ার করলে 3 বাই লম্ব মানে হয়ে যাবে 1। সেক থিটা মানে ভূমি বাই অতিভুজ হয়, তাহলে মানে কসের উল্টো হয়, তাহলে অতিভুজ বাই ভূমি হবে, অর্থাৎ এটাও হয়ে যাবে 3 বাই √2 স্কোয়ার মানে 2।
তাহলে 3 আর 3/2 দাঁড়ালো, তাহলে 3 দুনা 6 এর 3 9/2, তো আমাদের অ্যান্সার এখান থেকে আসলো। দেখো কেন ভ্যালু পুট করে এই কোশ্চেনটাতে আমাদের হলো না, কারণ থিটার মান, এই যে ট্যান থিটার মান 1/√2, এটা 30 ডিগ্রি তো হয় না, 45 ডিগ্রি তো হয় না, এটা অন্য থিটার কোনো অন্য মান হয় যেগুলোর মান আমরা জানি না সচরাচর। তো সেই ধরনের কোশ্চেন তো ভ্যালু পুট করে আমরা করতে পারবো না, যেখানে আমরা শুধুমাত্র 0, 30, 45, 60, 90 বেসিক ভ্যালুগুলো যেগুলোর মান আমরা মুখস্থ আছে সেটা দিয়ে করতে পারি। তো যাই হোক এই কোশ্চেনটা একটু টাইম বেশি নিলাম, বাট এটা বোঝালাম যে ভ্যালু পুটিং ইজ আ বেস্ট মেথড, গুড মেথড, টাইম বাঁচায়, কিন্তু সব সময় কিন্তু না, বেসিক্সটাও আমাদের সাথে কিন্তু জানতে লাগবে। সিম্পলিফাই করতে বলেছে, তো বডমাস রুল ফলো হবে। প্রথমে আমি এখান থেকে আসি, ভাগের কাজ করি। 24কে 8 দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে, এখানে 3 হয়ে গেল, 3 6 হয়ে গেল 18, 18 অর্থাৎ 40 প্লাস 18 আর মাইনাস 16, 18 থেকে 16 গেলে 2, তাহলে এখান থেকে আমি 42 পেলাম। 42 ইন্টু 4 করলে হবে 4 2 8 4 4 16, 168, তাহলে দাঁড়ালো 72 মাইনাস 168 প্লাস 20, তাহলে 70 আর 20তে কত, 92 মাইনাস 168, তাহলে 2 এর পরে 6 8 আর 9 এর পরে 7 16 মাইনাস 76। ফাইন্ড দি এসসিএফ অফ দিস, এই তিনটের গসাগু বের করতে বলছে। তাহলে 245, 175, 385, গসাগু বের করার অনেক নিয়ম আছে, এমনি আমি করি। 5 4 20, 5 9 45, 5 3 15, 5 5 25, 5 7 35, 5 7 35, 7 দিয়ে আবার যাবে, 7 7 49, যতক্ষণ দেবো যতক্ষণ তিনটেকেই ভাগ যাবে, আর যাবে কি, আর যাবে না, তাহলে আমাদের এই দুটোর গুণফল হয়ে গেল আমাদের গসাগু। এ পার্সন কভার্স এ সার্টেন ডিস্টেন্স এট এ সার্টেন স্পিড, একজন লোক একটা নির্দিষ্ট দূরত্ব একটা নির্দিষ্ট গতিবেগে অতিক্রম করছে। ইফ হি ইনক্রিজেস হিজ স্পিড বাই 30%, যদি সে তার স্পিডকে 30% বাড়িয়ে দেয়, তাহলে তার 15 মিনিট কম লাগবে সেই ডিস্টেন্সটা কভার করতে। তাহলে ফাইন্ড দি টাইম টেকেন বাই হিম টু কভার দ্য ডিস্টেন্স হোয়েন ট্রাভেলিং অ্যাট হিজ অরিজিনাল স্পিড। তো স্পিড 1 আর স্পিড 1 স্পিড 2, যদি সে তার স্পিডকে 30% বাড়িয়ে দেয়, মানে আগে যদি স্পিড 100 হতো, তাহলে এখন 30% বাড়িয়ে দিলে 130 বা 13/10, এটা আগেকার স্পিড, এটা নতুন স্পিড। স্পিডের যেটা রেশিও হবে টাইমের রেশিও তার উল্টো হয়, অর্থাৎ 10/13, অর্থাৎ আগে 13 ইউনিট সময় লাগলে এখন 10 ইউনিট লাগবে, অর্থাৎ কম লাগবে 3 ইউনিটের। সেটাই বলছে 15 মিনিট কম লাগে। তো 3 এর মান যদি 15 মিনিট হয়, তাহলে 1 এর মান হচ্ছে 5 মিনিট। 1 এর মান যদি 5 হয়, তাহলে আগে ওর টাইম লাগতো কত, সেটাই তো বের করতে বলেছে। ফাইন্ড দি টাইম টেকেন বাই হিম টু কভার দি ডিস্টেন্স হোয়েন ট্রাভেলিং অ্যাট হিজ অরিজিনাল স্পিডে। তো অরিজিনাল স্পিডে গেলে 13 ইউনিট টাইম লাগতো, মানে 65 মিনিট লাগতো। তো 65 মিনিট মানে কি 1 ঘন্টা 5 মিনিট। 1/7 of a 2-digit number is 15 less than half of the number. একটা 2 ডিজিটের নাম্বার আছে, সেটার 1/7, তো নাম্বারটা আমি ধরে নিলাম x, তাহলে x একটা নাম্বার, তার 1/7, ঠিক আছে, 2 ডিজিট বলে সেটা 2 ডিজিটের, হ্যাঁ 2 ডিজিটেরই নাম্বার, আমি নাম্বারটাকে x ধরেছি, ঠিক আছে, লাস্টে দেখবো ওটা। তো নাম্বারটার 1/7 বলছে ইজ 15 লেস হাফ অফ দ্য নাম্বার, ওই নাম্বারটার হাফের থেকে আবার 15 কম, ঠিক। তাহলে নাম্বারটা বের করা যাক এখান থেকে, অর্থাৎ ব্যাপারটা এরকম দাঁড়াবে যে x/2 মাইনাস x/7 আর 15 পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল, তাহলে 15 ইজ ইকুয়াল টু 14, এখানে 7x মাইনাস 2x, তার মানে 15 ইজ ইকুয়াল টু 5x/14, তো 5 দিয়ে কাটলে 3 এ 15 আর x এর মান হবে 14 3 এ 42, তাহলে সংখ্যাটা 2 ডিজিটের হচ্ছে 42, তাহলে তার ডিজিটগুলোর সমষ্টি বলেছে, তাহলে 4 আর 2 যোগ করলে হবে কত, 6। এখানে z এর মান বের করতে বলছে, মানে সিম্পলিফাই করো বেসিক্যালি। তো 14 দিয়ে আগে ভাগ দাও, 14 4 এ 56 আর 2 এর স্কয়ার 4, 4 4 এ গুণ করলে হলো 16, 3 দিয়ে আগে ভাগ দেবো, 3 2 এ 6 2, 12 2 24 আর প্লাস 10, 16 আর 10 হয়ে গেল 26, তার থেকে 24 বাদ দিলে 2 পাওয়া যাবে z এর ভ্যালু। এ ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 ডেজ, একজন ম্যান 20 দিনে একটা কাজ করতে পারে, আর একজন ওম্যান সেটা 30 দিনে করতে পারে। টোটাল কাজ যদি 60 নিই, তাহলে একজন মেনের একদিনের কাজ হবে 3 ইউনিট, আর এর হয়ে যাবে 30 দুনা 62 ইউনিট। তাহলে ইন হাউ মেনি ডেজ দুজন মেন আর 3 জন ওমেন এই কাজটা করবে। তো দুজন মেন আর 3 জন ওমেন একদিনে কতটা করে, একজন মেন করে 3, দুজন করবে 6, একজন ওমেন করে 2, 3 জন করবে 6, অর্থাৎ একদিনে 12 ইউনিট করে কাজ হয়, তাহলে 60 ইউনিট হতে কতদিন টাইম লাগবে, 5 দিন টাইম লাগবে। এখান থেকে y এর ভ্যালু বের করতে বলছে, তো y ইজ ইকুয়াল টু কি হলো 10.2 বাই 0.17, এখানে আরেকটা জিরো নিয়ে নাও, পয়েন্ট তুলে দাও। কেন একটা জিরো নিলাম, মানে দশমিকের পরের ঘরগুলো যেন সেম হয়ে যায়। 17 6 102, তাহলে 60। কোশ্চেন বেছে নেওয়াটাই মেন পরীক্ষাতে, ঠিক আছে,
বড় কোশ্চেন বা কঠিন কোশ্চেন থাকে 3টা 4টা 5টা, ওগুলোকে স্কিপ করে গিয়ে ইজিগুলোকে বেছে ছাঁটাই করে করলে তুমি ম্যাক্সিমাম অ্যাটেম্প করতে পারবে। আচ্ছা, এখানে কি বলছো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দি মোড অ্যান্ড মিন। মোড মানে হচ্ছে সংখ্যা গুরু মান, ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে মিন মানে হচ্ছে আমাদের গড়। তো সংখ্যা গুরুমান কাকে বলে? সংখ্যা গুরুমান হচ্ছে এই নাম্বারগুলোর মধ্যে যে নাম্বারটা সব থেকে বেশি বার আছে সেটাই হচ্ছে সংখ্যা গুরুমান। আমি চোখে দেখেই বুঝতে পারছি 12 3 বার আছে, 5 9 8 7 6, তাহলে 12 3 বার সব থেকে বেশি বার আছে, তাহলে সংখ্যা গুরুমান হচ্ছে বা মোড হয়ে গেল 12। আর মিন মানে তো গড়, তো গড় করার জন্য তো যোগ করে দিই, 5 আর 4 9 আর 6 15, 5 করে 22 আর 30 40 42 50 51 51 53 63 2 65 75 80। কটা সংখ্যা আছে? 1 2 3 3 6 3 9 10, ভাগ দাও। টোটাল সমষ্টিকে নাম্বার দিয়ে ভাগ দিলে তো গড় হয়, গড় তাহলে 8 আসলো। তাহলে আমাকে কি বলছে, এদের মধ্যে ডিফারেন্স বা বিয়োগফল কত? 4। 12 থেকে 8 বাদ দিলে 4। দ্য সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ গিভেন। একটা বৃত্তের পরিধি আমাকে দেওয়া আছে 308 মিটার, তার এরিয়া কত? তো পরিধির ফর্মুলা কি? 2 পাই আর ইজ ইকুয়াল টু 308। আমাকে বের করতে হবে এরিয়া, অর্থাৎ পাই আর স্কোয়ার, অর্থাৎ আর এর মানটা বের করা দরকার আমার, তাই না? তো আর এর মান কি হয়ে যাবে? আর এর মান হচ্ছে 308/2 পাই, ঠিক? তো 308 2 পাই মানে হচ্ছে 22, আর এখানে হলো 7। ওকে, তো 22 1 কে 22, 22 4 88, 2 7 14 49। আর এর মান আসলো কত? 49। তাহলে পাই আর স্কোয়ার কত হবে? 22/7 ইন্টু 49 ইন্টু 49, যেহেতু স্কোয়ার আছে দুবার গুণ এটা। তো অপশন দেখো, এখানে তুমি ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারবে না, কারণ প্রত্যেকটা ইউনিট ডিজিটই 6 দেওয়া আছে, তাই আমাকে গুণটা করতেই হবে। এখন টিসিএস বা পরীক্ষাতে যে নিচ্ছে তারা এখন চালাক হয়ে গেছে, এখন আর ইউনিট ডিজিট চট করে অ্যাপ্লাই ওরকম হয় না সবগুলোতে, কিছু কিছুতে হয়ে যায়, বাট আমাদেরকে ক্যালকুলেশন করতেই লাগে। তো এটাকে দেখো 7 নং 63, বা আমি 49 গুণ 98, হাতে থাকলো 9, 49 গুণ 98 আর 2 107, 7 8 56 থাকলো 5, 7 7 49 আর 54, হাতে থাকলো 5, বসে গেল 7 1 7, 7 5 4 6। সো দিস ইজ অ্যান্সার। একটা জিনিস বলে দিই আমি এখানে তোমাদের শর্টকাট, এই যে গুণ করলাম তিনটেকে, গুণ করার সময় কোন দুটোকে আগে গুণ করবো বা পরে গুণ করবো সেটা সিলেকশন করাটাও কিন্তু একটা বুদ্ধিমানের কাজ। সাপোজ যেমন না, আমি এখানে কি করতাম, আমি আগে 7 দিয়ে গুণ করে নিতাম, 7 দুনা 14, হাতে থাকলো 1 154, তারপরে 49 দিয়ে গুণ করতে গেলে দেখো ঝামেলা চলে আসছিল, বড় হয়ে যাচ্ছে। এবার 49-এর মাল্টিপাল বা নামতা তো আমি চট করে গুনতে পারবো না, তো সেক্ষেত্রে কি আমার একটু ক্যালকুলেশনে টাইম লেগে যাবে। কিন্তু আমি যেহেতু একটু কি করলাম, 49 2 তো আমি করে নিতে পারছি, ওটাকে করে সেই 7 দিয়ে গুণ দিলাম, আমার টাইম কম লাগলো। তো এগুলো চুজ করাটাও একটু দরকার আর কি। রাম গেভ এ ডিসকাউন্ট of 10% on the mark price of an item and still gained 12.5%. How much would have Ram gained if he sold the item at the mark price? রাম কি করছে, 10% এর ডিসকাউন্ট দিচ্ছে ধার্য মূল্যের উপরে, তাও তার 12.5%-এর লাভ থাকছে, ঠিক আছে? তাহলে লাভের ওর কত লাভ থাকতো যদি মার্ক প্রাইসে বিক্রি করতো? তো এখানে যে কনসেপ্টটা কাজ করে সেটা হচ্ছে ক্রয় মূল্যের উপরে 112%, 112.5%, মানে 12.5% লাভে বিক্রি করলে এটা তো বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য। আবার ধার্য মূল্যের উপরে 10% ডিসকাউন্ট, অর্থাৎ 90%-এর ভ্যালু, সেটাও বিক্রয় মূল্য। এখানে এটাই কনসেপ্ট দিয়ে আমরা করি। তাহলে এখানে সিপি বাই এমপি যদি আমি বের করি তাহলে হবে 90, কারণ পার্সেন্টগুলো তো কাটা যাবে। আর এখানে হলো 112.5, পয়েন্ট তুলে উপর আরেকটা জিরো নিয়ে নাও, 5 দিয়ে কাটাকাটি করতে পারো, 5 18-তে 90, 180, 5 দুনা 10, 5 দুনা 10, 5 দুনা 10, 1 গেল, 5 দুনা 10, 5 5 225, আরো 5 দিয়ে কাটাতে পারে, 5 3 15 36, 5 4 20 45, 9 3 36, 9 5 45, 9 4 36, 9 5 45, তো 4/5। তাহলে বলছে ক্রয় মূল্য 4 আর ধার্য মূল্য ছিল 5। তাহলে যদি বলছে ওই ছাড় না দিয়ে আমি ধার্য মূল্যেই বিক্রি করে দিতাম তাহলে কত পার্সেন্ট লাভ থাকতো? 4-এ কিনে যদি 5-এ বেচতে 1-এর লাভ হতো, বাই ক্রয় মূল্য ইন্টু 100%, অর্থাৎ 25%-এর লাভ থাকতো। দি অ্যাভারেজ অফ 30 নাম্বারস হচ্ছে 55, দি অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 15 নাম্বারস 51, অ্যান্ড অ্যাভারেজ অফ দি লাস্ট 12 নাম্বারস হচ্ছে 56। তাহলে 15 আর 12 কত হয়ে গেল? 27টা হয়ে গেল। চেনা কোশ্চেন, মানে টাইপ গুলো চেনা, ওই জন্য বারবার আমি বলি প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস করো। এসএসসি রেলওয়েজ এর জন্য বলো এসএসসির প্রিভিয়াস ইয়ার্স গুলো, টিসিএস এর যে কোশ্চেন রিসেন্টলি জিজ্ঞেস করেছে সেগুলো প্র্যাকটিস করো। এগুলো চেনা টাইপ, ভ্যালু আলাদা থাকবে বাট টাইপ চেনা, পরে ভাবতে হবে না। তো গুণ করে দিই, 3 5 15, হাতে থাকলো 1,
1650 হচ্ছে টোটাল সমষ্টি 30টা সংখ্যার, আর 15টার সমষ্টি কত? 15 1 কে 15 হাতে থাকলো 1, 15 5 75, 1 76। 12টার সমষ্টি কত? 12 6 72, 2 হাতে থাকলো 7, 12 5 60 আর 67। তাহলে 5 2 7, 6 7 13 হাতে থাকলো 1, 14। 1437, এটা হলো 27টা সংখ্যা আর এটা 30টা সংখ্যা। তো মাইনাস করে দিই এখান থেকে। 213 যে দাঁড়ালো আমার, এটা হচ্ছে কোন সংখ্যাগুলো বলো তো? প্রথম 15টা দেওয়া আছে আর লাস্টের 12টা দেওয়া আছে, তাহলে 16 নাম্বার, 17 নাম্বার আর 18 নাম্বার, এটা। তো এই তিনটের সমষ্টি হচ্ছে 213। এবার আমাকে বের করতে কি বলেছে? হোয়াট ইজ দি অ্যাভারেজ অফ 68, 74 অ্যান্ড রিমেনিং 3 নাম্বারস। তাহলে 68, 74 এবং এই রিমেনিং 3 নাম্বারসের সমষ্টি তো অলরেডি 213, এদের গড় বের করতে বলছে। তাহলে কটা সংখ্যা হলো? 5টা সংখ্যা, তো 5 দিয়ে ভাগ হবে, ঠিক? তো 8 আর 4 12, 12 আর 3 15, হাতে থাকলো 1, 21 আর 1 22, 22 6 28, 2 30, 35। তাহলে 5 7 35, 5 1 5 51, 71। দ্য রেশিও বিটুইন দি মার্ক প্রাইস অ্যান্ড দি কস্ট প্রাইস হচ্ছে এত। মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও হচ্ছে 5:3। ইফ দি সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল, বিক্রয় মূল্য দেওয়া আছে আবার এত, অ্যান্ড দ্য শপকিপার গেভ 2 successive discounts of 16% and 20%, then how much is the profit or loss? এটা দেওয়া ছিল ধার্য মূল্য আর ক্রয় মূল্য। তাহলে আমি এরকম করে লিখি, ক্রয় মূল্য, ধার্য মূল্য, এটা ধার্য মূল্য, এটা ক্রয় মূল্য। তো মনে করো না, ক্রয় মূল্যকে 300 ধরে নিলাম আর ধার্য মূল্যকে 500, রেশিওতে আছে। এবার বিক্রয় মূল্যটা কত? তো বিক্রয় মূল্যটা হচ্ছে এই 500-র উপর 2বারও সাকসেসিভ ডিসকাউন্ট দিয়েছে, একবার 16%। তো 16%-এর ডিসকাউন্ট দিলেও মানে দাম হয়ে গেল 84%-এ গিয়ে দাঁড়ালো, কমে যাবে না ডিসকাউন্ট দিলে? তো তারপরে আবার ডিসকাউন্ট দিল 20, তাহলে 80%-এ গিয়ে দাঁড়ালো। এটা হলো বিক্রয় মূল্য। 105-এ 500, 0 0 কাটলো, 5 2 10, 2 4 8, তার মানে 4 4 16, হাতে থাকলো 1, 4 8 32 আর 1 33। তাহলে বিক্রয় মূল্য হলো 336 টাকা। তাহলে বলছে প্রফিট পার্সেন্টেজ কত, বা প্রফিট লস বা লসটা কত টাকায় বের করতে বলেছে, ঠিক আছে? কি বলছে? দেন হাউ মাচ ইজ দি প্রফিট অর লস। তো আমি এখানটা আমাকে কি দেওয়া ছিল? সেলিং প্রাইসের মানটা দেওয়া আছে 3024 টাকা। তার মানে 336-এর ভ্যালু যদি হয় 3024, তাহলে ওর লাভ হয়েছে কত? 300-তে কিনছিল, 336-এ বিক্রি করছে, 36-এর লাভ। এটারই মান বের করতে হবে আমাকে। তো কাটাকাটি করা যাক। 3 1 কে 3, 3 1 কে 3, 3 2 6, 3 12-তে 36, 2 6 12, 4 2 4 দিয়ে কাটতো, 4 3 12, 4 2 8 আর 4 8 32। তো 4 7 28, এখানে হলো 4 7 28, 4 5 20, 4 6 24, 7 দিয়ে কাটলে 108, 108 ইন্টু 3 মানে হচ্ছে 324। তাহলে প্রফিট হয়েছে 324 টাকার। এবিসিডি ইজ আ রেক্ট্যাঙ্গেল, এবিসিডি হচ্ছে একটা আয়তক্ষেত্র, এবিসিডি ইজ আ রেক্ট্যাঙ্গেল, এবিসিডি। এবি 10, এবির মান কত? 10 সেমি, আর বিসি হচ্ছে 8, মানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। ও ইজ দি সেন্টার অফ এ সার্কেল হুইচ সার্কেল টাচিং দি 3 সাইডস এবি, বিসি, সিডি, এবি, বিসি অ্যান্ড সিডি অফ দ্য রেক্ট্যাঙ্গেল এবিসিডি। ওকে, এই 3টে সাইডকে টাচ করছে, এরকম একটা বের করতে হবে। এই 3টে সাইডকে টাচ করছে, আচ্ছা ঠিক আছে, এই 3টে সাইডকে টাচ করছে, কারণ এটাকে তো রেক্ট্যাঙ্গেল হলে তো 4টা সাইডকে টাচ করবে না, সেটা বৃত্ত হবে না। তাহলে এই 3টে সাইডকে টাচ করছে এরকম করে। বলছে এবিসিডি কে, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এর সেন্টারটা হচ্ছে ও। তো ফাইন্ড দি এরিয়া অফ ও বিসি, তাহলে ফাইন্ড দি এরিয়া অফ ও, এটা ও বিসি, এইটার এরিয়া বের করতে বলছে। বা এটা ভালো কোশ্চেন এখানটায়। ওবিসি এর আমাকে এরিয়া এখান থেকে বের করতে হবে, এইটুকুটার এরিয়া আমার দরকার। তো বেসিক্যালি তাহলে এইটুকুর এরিয়াটা আমি কিভাবে বের করতে পারি? দেখো, এই 3টেকে যেহেতু টাচ করছে, তাহলে আমি যদি এইটা বলি, এটা কি? এটা হচ্ছে বৃত্তটার ব্যাস, আর বৃত্তের ব্যাস কার সমান বরাবর হবে? এই আয়তক্ষেত্রের প্রস্থের বরাবর হবে। তাহলে এটাও 8 হয়ে যাবে, বৃত্তের ব্যাসটা টোটালটা এখান থেকে এইটুকুটা টোটালটা 8 হয়ে যাবে। এবার এই টোটালটা যদি 8 হয়ে যায়, আমাকে তো বের করতে হবে এইটুকুটার ক্ষেত্রফল, তাই না? এইটুকুটার ক্ষেত্রফল বের করতে লাগবে। এবার এইটা তো কি হবে? এর উপরে 90 ডিগ্রি হবে, কারণ যেহেতু এটাকে স্পর্শক বলতে পারো, এই যে ডিসি কে বৃত্তের স্পর্শক, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো এইটুকুটা 8 মানে কি? এইটুকুটা অর্ধেক 4 আর এইটুকু অর্ধেক 4, ঠিক আছে? এবার দেখো, এই যে ত্রিভুজটা তৈরি হলো, এই ত্রিভুজটা কিন্তু হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এটা 45 ডিগ্রি,
এটা 45 ডিগ্রি। কেন 45 ডিগ্রি বলবে এবার? কারণ এটা মিডিল পয়েন্টেই হবে, যেহেতু তিনটাকে এরকম টাচ করছে, এটা মিডিল পয়েন্ট হবে এইটার গোট্টাটার। আর এখান থেকে এইটা হচ্ছে কি হলো, এই যে কোণটা আছে সমদ্বিখণ্ডক হয়ে যাবে এই কোণটার, ওটাকে প্রমাণও করা যাবে, কোনো অসুবিধা নেই এখান থেকে লম্ব টম্ব টেনে। তো এটা যদি 45 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবার এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়, তাহলে আমি কি বুঝতে পারলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এইটুকু বের করে নিতে পারলেই হবে। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমার কি এটার মান তো জানা আছে 8। এবার এটা যদি 8 হয়ে যায় এবং এগুলো 45 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ এই বাহু দুটোর মানও সমান, অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু দুটো 1 1 হয় আর এটা √2 হয়, ঠিক আছে। তাহলে এটা যদি আমাকে 8 দেওয়া আছে, তাহলে √2 ভ্যালু যদি 8 দেওয়া থাকে, তাহলে 1 এর মান কত হবে? উপর নিচে √2 দিয়ে গুণ করো, 4√2। তাহলে এটা হবে 4√2 আর এটাও হয়ে যাবে 4√2, অর্থাৎ এটা 90 ডিগ্রি, তাহলে লম্ব আর ভূমিটা হয়ে যাবে 4√2 করে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 4 4 16 দুনা 32/2 মানে 16। সো এটা হয়ে যাবে ত্রিভুজটার ক্ষেত্রফল। একটু ভালো কোশ্চেন ছিল, এটা আমি আগে দেখিনি এই কোশ্চেনটা, ফার্স্ট টাইমই করলাম এই টাইপটা। আচ্ছা দেখো, বলছে দ্য আউটার রেডিয়াস অফ এ স্ফেরিক্যাল সেল। স্ফেরিক্যাল সেল মানে একটা তোমার গোলক, গোলক কোষ টাইপের, ঠিক আছে। ধরো না ফুটবল হতে পারে, বাট সামথিং মোটা টাইপের, ভিতরটা ফাঁপা, ঠিক আছে। সেল ইজ 9 সেন্টিমিটার। বাইরের দিকের যে, এটা আমি বৃত্তের আকারে দেখাচ্ছি, এখানে তো আমি স্পর্শক আঁকাতে মানে গোলক আঁকাতে পারবো না। তো বাইরের দিকের যে রেডিয়াসটা সেটা 9 দেওয়া আছে, ঠিক আছে। আর থিকনেসটা বলছে 1, তার মানে হচ্ছে ভিতরেরটা নিশ্চয়ই 8, এখান থেকে এটুকু 8, বাইরেরটা 9। ভলিউম কত এই মেটালটার? তাহলে কি হবে, বড় বৃত্তের আয়তনের থেকে ছোটটার আয়তন, বড় গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তনটা বাদ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আয়তনের ফর্মুলা হয়ে যায় 4/3 পাই 9 এর কিউব মাইনাস 8 এর কিউব, এইটুকুটাই। তো 4/3 পাই এর মান 22/7। আচ্ছা 9 এর কিউব হয়ে যায় 729, 8 এর কিউব 512। তাহলে কত হলো এটা, 4/3 ইন্টু 22/7। 2 এর পরে এখানে 7 9, 1 এর পরে 1 2 আর 5 এর পরে 2 7, 217। তো 7 দিয়ে করলে 7 3 21, 7 1 কে 7। তাহলে 22 31 কত হবে এটা, 31 দুনা 62 হয়ে থাকলো 6, 31 দুনা 62 আর 6 68, 682 ইন্টু 4/3। তো 4 দুনা 8, 4 8 32, হাতে থাকলো 3, 4 4 24, 3 27, 3 নং 27, 0 3 নং 27, 909 পূর্ণং 1/3 হয়ে যাবে উত্তর। আচ্ছা, 5 years ago ages of father and his son were in the ratio of 7:2। 7:2, 5 বছর আগে, আজকের থেকে 5 বছর আগে, 5 years ago। 5 years hence মানে বর্তমান থেকে 5 বছর পর, ages of father and his son will be in the ratio 9:4। 7:2 ছিল, 9:4 হলো। আচ্ছা ডিফারেন্স কত এখানে, 5 এর, এখানে ডিফারেন্স কত, 5 এর। তো ঠিকই আছে, অসুবিধা নেই। এটা 2 থেকে বেড়ে কত হলো, 4, মানে 2 ইউনিট বাড়লো, 2 ইউনিট বাড়লো। তাহলে টাইম চেঞ্জ কত হলো, 10 বছর। তাহলে 2 ইউনিট মানেই হচ্ছে 10 বছর, 1 ইউনিট মানে 5 বছর। তাহলে বলছে আফটার হাউ মেনি ইয়ার্স উইল দি ফাদার্স এজ বি টুয়াইস দিস এজ অফ সান। কত বছর পরে বর্তমান থেকে। তার আগে আমি বর্তমানের বয়সটা বের করি। 7 এর মান কত, 1 এর মান যদি 5 হয়ে যায়, 7 এর মান 35 আর 2 এর মান 10, এটা কিন্তু 5 বছর আগে। তাহলে বর্তমানে ওদের বয়স কি, 5 5 করে বেশি, অর্থাৎ 40 আর 15। এটা হচ্ছে বর্তমানে ওদের বয়স। আমি মনে করে নিলাম আজ থেকে x বছর পর ওদের যে বয়সগুলো হবে সেই রেশিওটা কি, তখন বাবার বয়সটা হয়ে যাবে ছেলের বয়সের ডবল। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে 30 + 2x = 40 + x। তাহলে 2x এর থেকে x গেলে x, 10 বছর পরে গিয়ে এই গল্পটা ঘটবে। সিম্পলিফাই দি ফলোইং এক্সপ্রেশন, সিম্পলিফাই করো। 2 দিয়ে 6 কে ভাগ দাও, 2 3 এ 6, -3 হয়ে গেল, 12 থেকে 3 চলে গেলে 9, 9 আর 4 এ 13। নিচে দেখো 3 এর স্কোয়ার 9, 9 3 27 এর থেকে 7 চলে গেলে 20 আর 6 26, তার মানে হাফ। ইফ y এর ভ্যালু যদি এটা হয়, তাহলে এটার ভ্যালু কত? তো y এর ভ্যালু এটা আছে, আমি না 4টাকে এদিকে নিয়ে এলাম আর এটা কিউব রুট অফ 6 থাকলো। তো আমি এবার হোল কিউব করে দিই, এদিকে হোল কিউব করি, এদিকে হোল কিউব করি। তাহলে a + b হোল কিউবের ফর্মুলা কি, a কিউব প্লাস 3 * a স্কোয়ার * b প্লাস 3ab স্কোয়ার প্লাস b এর কিউব। আর এটা যখন কিউব করবে, এই যে কিউব রুটটা ওটা কাটা চলে, শুধু 6 পড়ে থাকবে। তাহলে আমার দাঁড়ালো কত, y কিউব দাঁড়ালো
4 3 12 ওয়াই স্কোয়ার পেলাম, 4 এর স্কোয়ার 16 3 48 ওয়াইও পেয়ে গেলাম, আর এখানে পেলাম আমি 64 ইকুয়াল টু 6। কিন্তু আমার এইটার মান চেয়েছে, তো এইটুকুটার মান যদি আমি বলি, শুধু এইটুকুটা দেখো মিলে যাচ্ছে, 64টাকে যদি খালি ও পাশে নিয়ে যাও তুমি, তাহলে 58 মাইনাস 58, অর্থাৎ এইটুকুটার মান হচ্ছে মাইনাস 58, তার সাথে 100 যদি যোগ করে দেওয়া যায় তাহলে 42 হবে উত্তর। ফাইন্ড দি ভ্যালু অফ 2k প্লাস 11, যেখানে কে হচ্ছে এগুলোর গড়, এগুলোর অ্যাভারেজ। তাহলে 25 5 30 40 50 56, 56 10 66, 3 69 70 75 95 95, 5টা সংখ্যা আছে তাহলে 19, তাহলে কে এর মান হচ্ছে 19, তাহলে 19 দুনা 38, 39 49, আর 49 মানে হচ্ছে 7। কে ইজ দি প্রোডাক্ট অফ দি গ্রেটেস্ট অ্যান্ড দি স্মলেস্ট অফ দি নাম্বারস। এত কে বলছে কি জিনিস, এই যে কে বসানো আছে, কেটা হচ্ছে একটা টার্মসে আমাদের বলে দিয়েছে কি, যে প্রোডাক্ট অফ দি গ্রেটেস্ট এন্ড দ্য স্মলেস্ট, এগুলোর মধ্যে থেকে যেটা বড় আর যেটা ছোট। ঠিক আছে, শুধু ক্যালকুলেশন করো, কনসেপ্ট কিছু নেই, পুরোনো দিনেরই কনসেপ্ট। এদের মধ্যে ছোট বড় গুলোকে বের করতে হয়, আগে ওইটুকু করে ছেড়ে দিত, এখন আমাদের একটু ক্যালকুলেশন টাইম বেশি নেওয়াচ্ছে। তো এগুলোর মধ্যে বড় ছোট চেক করতে হবে, কিভাবে করতে পারি দেখো, যেগুলোর নিচে 4 8 4 আছে, আগে আমি এখানে তোমাদের বোঝাই, এটা 3/1 এটা আমি লিখলাম 5/8 আর 3/4, এটার নিচে 4 আছে তো এটাকে 2/8 করে দাও, এটার নিচে 4 আছে তাহলে 3 দুনা 6/8 করো। তো যেগুলোর নিচে 8 হয়ে গেল, হরগুলো সেম হয়ে গেল, তো তার মধ্যে সব থেকে বড় কোনটা হবে? ঠিক আছে, তো এদের মধ্যে সব থেকে বড় আর সব থেকে ছোটটাকে নোট করে রাখি আমি। সব থেকে বড় হয়ে যাচ্ছে আমার 6/8, অর্থাৎ এগুলোর মধ্যে, তাহলে বাঁচলো এই দুটা। আমি এখানে সব থেকে বড় পেলাম 6/8, অর্থাৎ 3/4কে আমি সব থেকে বড় পেয়ে গেলাম। আর এগুলোর মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে 2/8, অর্থাৎ 1/4। আমি লিখে রাখি স্মলেস্ট আর বিগ। এবার বাকি যে দুটো বাঁচলো, এদের মধ্যে কে ছোট বড়? তো এদের মধ্যে দেখো, যদি দুটো সংখ্যার এই ভগ্নাংশের লব আর হরের পার্থক্য যদি সেম টু সেম থাকে, 2 3 4 5, তাহলে এদের মধ্যে যেটার উপরেরটা বড় হয় সে বড় হবে, আর যার উপরেরটা ছোট হয় সে ছোট হবে। বলে স্যার এটা কিরকম কনসেপ্ট? ঠিক আছে, এটাই কনসেপ্ট। লাইক দেখো 5 এভাবেও করতে পারো, 5 দুনা 10, 3 4 12, যেটা বড় আসবে সেটাই বড়। তাহলে 4/5 হয়ে গেল বড়, তো এরা হচ্ছে বড়র দলে, আর 2/3 হচ্ছে এদের মধ্যে ছোট, দেখলাম এরা ছোটর দলে। এবার এই দুটোর মধ্যে যে বড় হবে সে সব থেকে বড় হবে, 3/4 আর 4/5 মধ্যে। তো গুণ করো, 5 3 15, 4 4 16, তো এটা বড় আসছে, তার মানে বিগ সংখ্যাটা হয়ে গেল 4/5। আর এরা ছোটর দলে আছে সব থেকে ছোটগুলোর মধ্যে, তার মধ্যে একটা আছে 1/4 আর একটা 2/3। ঠিক আছে, তো এদের মধ্যে বড় কত হবে, ছোট কোনটা হবে? 3 1 3 4 2 8, এটা ছোট আসলো, তাহলে ছোটটা হয়ে গেল 1/4। আমাকে এদের প্রোডাক্ট বলেছিল, মানে গুণফল, তাহলে 1/5 দাঁড়াচ্ছে। তাহলে কে এর মান হচ্ছে 1/5, এখানে পুট করে দাও। 1/1/5 মানে এটা হয়ে যাবে 5 প্লাস 4, এখানে হয়ে যাবে 5 মাইনাস 2, 5 আর 4 9, আর 3 27। দেখো এটা আমি অনেক ফেঁচালাম, ঘুরে ফিরে জানি। তোমরা এক কাজ করতে পারো, 4 3 5 8 আর 4-এর যে লসাগু নিয়ে নাও। ঠিক আছে, লসাগু নিয়ে আই থিঙ্ক 120 লসাগু আসবে, লসাগু নিয়ে সবগুলোর নিচে 120 বানিয়ে দাও, তাহলে একেবারে তুমি ছোট বড় পেয়ে যাবে। ওটাও একটা প্রসেস। ইফ 2/3 অফ ওয়াই হচ্ছে এটা, তাহলে y/z কত? তো y/z যদি করি, 8/15টা যেমন আছে তেমন থাকবে, 2/3টা এদিকে 3/2 হয়ে যাবে, তাহলে হলো কত? 4/5। তাহলে y/z হচ্ছে 4:5। আউট অফ এ টোটাল সাম 5,000, Danish invested one part at 12% simple interest per annum and the remaining part at 10% simple interest per annum. If total interest that accrued, ঠিক আছে, to Dinesh in 2 years হচ্ছে কি 1072 টাকা, what was the sum Danish? তো আমরা এটাকে এমনিও করতে পারি বা মেথড অফ অ্যালিগেশন ইউজ করতে পারি। একটা পার্টকে 12%-এ রেখেছে, আরেকটাকে 10%-এ, কিন্তু কয় বছরের জন্য? 2 বছর। তাহলে এটাকে 12 না লিখে আমি এটাকে করে দেবো 12 দুনা 24%, আর এটাকে করবো 20%। এবং হোয়াট ওয়াজ দি সাম ইনভেস্টেড কি বলেছে, এবং টোটাল কত পাচ্ছে কিছু লেখা আছে। হ্যাঁ, টোটাল ইন্টারেস্ট দেওয়া আছে 1072 টাকা, কতর মধ্যে? 5000-এর মধ্যে। তাহলে সেটা কত? ওভারঅল ইন্টারেস্টটা কত? এইটা, এটাকে 50 আছে, তো আমি এক কাজ করি, পয়েন্টে আসবে যেহেতু, তো আমি এটাকে 50টাকে না আমি 2 দিয়ে উপর নিচে গুণ করে দিই। 50টা 50ই থাকুক, 2 দিয়ে উপর নিচে গুণ করি, 2 দুনা 4, 2 7 14, ডিভাইডেড বাই 100 হয়ে যাবে, অর্থাৎ 21.44 দাঁড়াবে।
তাহলে 21.44% ওভারঅল রেট। এবার অ্যালিগেশন মানে বিয়োগ করতে হবে, তো এটাকে 0.00 নিয়ে বিয়োগ করো, 4-এর পরে 6 10 হাতে থাকলো 1, 4 আর 1 5, 5 10 হাতে থাকলো 1, 21 আর 1 22, 2.56%। আর এটা যখন আমি বাদ দেবো এইটার থেকে তখন হবে 1.44। তো পয়েন্টগুলো কাটা, 4 6 4 3 4 3 12, 4 6 24, আর 4 6 24, 4 4 16, 4 9 36, 4 16 64, 9:16। এটা দুটো যে পার্ট আছে তার রেশিও আসলো আমাকে বলছে। আর টোটাল কত হয়ে গেল 25 ইউনিট, আর 25 মানে কি টোটাল 5,000 টাকা। তো 25-এর ভ্যালু যদি 5,000 হয় তাহলে 12% রেটেও যে টাকাটা রাখছিল 9 ইউনিট সেটার মান চেয়েছে 9 দুনা 1800 টাকা। ঠিক, ফাইন্ড দি ভ্যালু অফ দি এক্সপ্রেশন, এগুলো ঠিক আছে, সিম্পলিফিকেশন গুলো খুব একটা কঠিন নেই, ইজি ছিল। তো এটা কত হবে 4/5 মাইনাস 3 1 কে 3 প্লাস 2, এটাকে কত হয়ে যাবে 3 থেকে 2 চলে গেলে তো -1 হয়ে যায়, তার মানে 4 - 5/5 মানে -1/5, তাকে আবার 8 দিয়ে গুণ আছে মানে হলো -8/5। এটা আমি পেলাম উপরের থেকে, আর নিচে হলো 3-এর স্কোয়ার 9, 9 8 72-এর থেকে 4 দুনা 8, তাহলে কত হবে 64। তাহলে আমি কি পেলাম 1 বিয়োগ -8/5/64, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল, 64টা নিচে 5টাও নিচে আসলো, 8 8 64, অর্থাৎ 1 + 1/40 লসাগু করলে হবে 41/40। এবি এন্ড সিডি আর প্যারালাল ট্যানজেন্টস টু এ সার্কেল। আচ্ছা, একটা সার্কেল ও আছে উইথ সেন্টার ও, এবি আর সিডি প্যারালাল মানে হচ্ছে একটা যদি এবি এরকম হয়, টাচ করে গেছে জাস্ট খালি, আর সিডি হচ্ছে এটা মনে করে টাচ করে গেছে এখানটায়, দিস ইজ এবি অ্যান্ড দিস ইজ সিডি। ওকে, পয়েন্টস পি অ্যান্ড কিউ আর অন এবি অ্যান্ড সিডি রেসপেক্টিভলি। পয়েন্ট পি এবির উপরে আছে কোথাও একটা, আর এখানে কোথাও, ওকে আচ্ছা পয়েন্ট পি মনে করো এখানে আছে এবির উপরে, আর সিডির উপরে আমার কিউ পয়েন্ট আছে। এরকম ভাবে যদি আমি পি কিউ কে যুক্ত করি তাহলে ওটা আবার এখানে আর এ এটাকে টাচ করবে, তাহলে ফাইন্ড দি মেজার অফ পি ও কিউ, ফাইন্ড দি মেজার অফ পি ও কিউ, এইটার মান বের করতে হবে, পি ও কিউ এটার মান বের করতে হবে আমাদেরকে এখান থেকে। তো এটার এই 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 কোনটার মান বের করতে হবে, আর কিছু এখানে দেওয়া আছে দেওয়া নেই। তো এইটুকু তো জানি আমরা যে দেখো এটাও 90 ডিগ্রি হবে কারণ এটা যেহেতু ট্যানজেন্ট মানে স্পর্শক, এটাও 90 ডিগ্রি হবে ট্যানজেন্ট। এটা এটা 90 ডিগ্রি, আবার এটা এটা প্যারালাল, মানে এটার সাথে তো এগুলো সবগুলো প্যারাল, এটা এটা প্যারালাল, আবার এটা এর উপর 90 ডিগ্রি, মানে এগুলো সব সমান দিয়ে হয়ে গেল, মানে এটা বলতে পারে বেসিক্যালি আয়তক্ষেত্র গঠন হয়ে গেল। তাহলে এটাও 90 ডিগ্রি হবে, আবার এটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা 90 যদি হয় তাহলে তার অর্ধেক হয়ে যাবে এটা 45 ডিগ্রি, সিমিলারলি এইটাও অর্ধেক হয়ে যাবে 45, অর্থাৎ এই টোটালটা আমার যদি ধরি 45 45 এ 90 ডিগ্রি চলে আসবে। দ্য রেডিয়াস অফ দি বেস অফ এ কনিক্যাল টেন্ট, কনিক্যাল টেন্ট মানে একটা এরকম শঙ্কু আকৃতির টেন্ট আছে, ঠিক আছে, তার যে বেস রেডিয়াস সেটা হচ্ছে 9 মিটার, আর হাইট দেওয়া আছে 12 মিটার। 3 তিরিকে না 3 4 12, 3 5 15, তাহলে এর এটা 15 হবে। কিভাবে করলাম, 3 4 5 ট্রিপলেট থাকে, 3 তিরিকা 9, 3 4 12, তাহলে 3 5 15, এটাও ট্রিপলেট হবে 9 12 15, মানে পাইথাগোরাস থিওরেমের যে আমাদের হিসেবে যে 3টে বাহুর দৈর্ঘ্য হয় সমকোণী ত্রিভুজের সেটা। ফাইন্ড দি কস্ট অফ ম্যাটেরিয়াল নিডেড টু মেক ইট ইফ ইট কস্ট এত। আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড দি কস্ট অফ ম্যাটেরিয়াল নিডেড পার মিটার স্কোয়ার। এখানে যেহেতু দেখো ক্ষেত্রফল এতক্ষণ বলেনি, তো এককটার দিকে আমাকে ধ্যান নিতে হবে। পার পাই মিটার স্কোয়ার, পার মিটার স্কোয়ার না পাই মিটার স্কোয়ার, প্রত্যেক পাই বর্গ মিটারের জন্য 100 টাকা করে খরচা। বর্গ মিটার যেহেতু বললো তার মানে আয়তন বের করবো না আমরা, 500 তলের ক্ষেত্রফল এবং নিচের টোটাল ক্ষেত্রফলটা বের করবো, যে টেনটা বানানোর জন্য ক্ষেত্রফল কত। তো এই ধরনের কোশ্চেন্সে না সাধারণত ক্ষেত্রে দেখো আমরা জানি কি টেন্ট তো আমি বানাবো নিচের দিকে ঘাসও থাকতে পারে, তাই কি না, ফাঁকা থাকতে পারে, কিন্তু না আমাদের নিচেরটাও এরিয়া ধরতে হবে, অর্থাৎ টোটাল ক্ষেত্রফল ধরতে হবে। টোটাল ক্ষেত্রফল মানে একটা বক্রতল যার ক্ষেত্রফলের ফর্মুলা হয় পাই আর এল, আর তার ভূমির ক্ষেত্রফল হয়ে যায় পাই আর স্কোয়ার। সাধারণত এটাই হয়, কিছু বলা না থাকলে। এখন দেখা যাক অপশন হিসাবে কি দাঁড়াচ্ছে। তো পাই আমি কমন নিয়ে নিলাম, আর তাহলে বাঁচবে কি, আচ্ছা পাই আর কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে এল প্লাস আর, এত বর্গ মিটার। তো পাইটাকে আমি এর সাথে দিয়ে দেবো এখনই, তাহলে লিখলাম আর ইন্টু এল প্লাস আর পাই মিটার স্কোয়ার, কারণ এইটার জন্য 100 টাকা করে খরচা, এক বর্গ পাই বর্গ মিটার স্কোয়ারে 100 টাকা, তাহলে টোটাল খরচাটা হবে আর ইন্টু এল প্লাস আর ইন্টু 100 টাকা, এটা খরচা হবে আমার। তো এবার মান বসাই, আর এর মান তো আমি পেয়ে গিয়েছি 9,
আর এল আমি 15 বের করে নিয়েছিলাম, 15 আর 9 যোগ করলে হলো 24। তাহলে 24, 9 4 36 হয়ে গেলো 3, 9 2 12 আর 3 15। ওকে, 1 মিনিট দাঁড়াও। তাহলে এইবার আমার কত আসলো 15600। তো এই হলো গেল। অপশন দেখো মেলে না। অপশন মেলো না কেন? কারণ ওরা হয়তো এখানটায় টেন্টের সাইডটা শুধু ধরেছে, মেবি আমার যতদূর মনে হচ্ছে এইটা নিয়েছে, এটা ধরেনি। তো এটা কোশ্চেন্সের একটু ফ্ল আছে, আমার এটা লাগে সবসময়। কারণ এখানে কিছু কোশ্চেন্সে দেখেছি আমি সলভ করতে গিয়ে উত্তর করতে যখন পার্শ্বতল দিয়ে করি তখন দেখা যাচ্ছে গোটাটা নিয়েছে, আবার কোথাও পার্শ্বতল নিয়েছে। তো যাই হোক, তাহলে যদি শুধু আমি এইটুকুটার মান বের করতাম পাই আর এল, তাহলে আর এর মান হতো আমার 9 আর এল এর মান হচ্ছে 15। ঠিক আছে, তো 15 9 তো 135 হয়ে যায় ইন্টু 00। তাহলে এটা হয়ে যেত আমাদের অ্যান্সার, মানে এটা না হয় এটা হবে। দেখো, তো এটা কোশ্চেন টু কোশ্চেন ভ্যারি করে, ওই জন্য অপশনসে দেয়ও নি। দুটো সাধারণত দেবে না একসাথে, দিলে পরে সেই কোশ্চেনটাকে ভুল ধরবো, কারণ ল্যাঙ্গুয়েজ আমাকে কোথাও বলেনি। কারণ টেন্ট, কারণ কিছু কোশ্চেন্সে আমরা জানি টেন্ট বলতে নিচেরটাকে ইউজ করা হয় না, সাইডটাই হয়। বাট কিছু কোশ্চেন্সে দেওয়া থাকে, আমি দেখেছি সলভ করতে গিয়ে উত্তরে ওটা ধরলে তারপরে উত্তর মেলে। তো যাই হোক, এখানে অপশনসে নেই, তো অসুবিধা নেই। 3x প্লাস 2y এর মান 13 আর এটার মান যদি 0 হয় তাহলে ফাইন্ড দি ভ্যালু অফ এক্স ওয়াই। তাহলে সলভ করতে হবে জাস্ট এখানটায়। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো এটা তো বুঝতেই পারছি আমি y মাইনাস 2 এর হোল স্কোয়ার দেওয়া আছে। তাহলে y এর যে মান হবে সেটা হবে 2 এখান থেকে। দুটো ভ্যালু হয় বেসিক্যালি 2 2 করে। তো y এর মান 2 বসাও, 3x প্লাস 4 ইজ ইকুয়াল টু 13। 3x এর মান 9, তার মানে x এর মান হয়ে গেল 3। তাহলে x y হচ্ছে কত 3,2। 2 sin y প্লাস cos y এর মান দেওয়া আছে √5 sin y, ভ্যালু অফ tan y কত হবে? tan y এর মান বের করতে বলছে। 2 sin y আর cos y দেওয়া আছে, tan y এর মান কত হবে এখান থেকে? তো কিছু না, আমি এক কাজ করি এখানটায়, আমি এটাকে এই পাশে নিয়ে চলে যাই। তাহলে কি হয়ে যাবে? 2 মাইনাস √5 sin y হয়ে যাবে। আর cos yটাকে ও পাশে নিয়ে গেলে, আচ্ছা ওটাকে ও পাশে নিয়ে যাই, cos yটা এদিকেই থাকুক নাকি? না সরি, ঠিক আছে, ঠিকই আছে। 2 মাইনাস √5, আমাকে tan y বের করতে হবে, ঠিকই আছে। তো cos y ওপাশে নিয়ে গেলে মাইনাস cos y দাঁড়াচ্ছে। তাহলে sin y এর নিচে আমি যদি cos yটাকে পাল্টে খাইয়ে দিই, তাহলে এদিকে কি মাইনাস থাকলো -1/2 মাইনাস √5। বা বলতে পারো তুমি এখানটায় 1, এখান থেকে একটা মাইনাস কমন নিলে যে √5 মাইনাস 2, মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম। আর sin y বাই cos y মানে হয় tan y। এবার করণীয় নিরসন করতে হবে, উপর নিচে √5 প্লাস 2 দিয়ে গুণ দিব। তাহলে কি দাঁড়াবে? উপরে দাঁড়াবে √5 প্লাস 2, নিচে a প্লাস বি, a মাইনাস বি মানে a স্কোয়ার করলে 5 আর 2 এর স্কোয়ার 4, তার নিচে 1 হয়ে গেল। তার মানে √5 প্লাস 2 হচ্ছে এটার মান হয়ে গেল। The difference between the interest payable on a sum invested for 3 years at 20% compound interest per annum compounded annually and 20% simple interest per annum for the same period হচ্ছে গিয়ে 448। কত বছর? 3 বছরের। মধ্য কথা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য আমাকে দেওয়া আছে, সাম বের করতে হবে। তো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যদি পার্থক্য দেওয়া থাকে, রেট আমাকে দেওয়াই আছে 20% করে। তাহলে 20% করে 3 বছরে যে সরল সুদ হয়ে যাবে 20 3 60% হবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদ হয়ে যাবে 20% করে। যদি 3 বছরের বের করো, 2 বছরের যদি বের করে এই ফর্মুলা অ্যাপ্লাই করে x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100, 2 বছরের আসবে 20 20 40 44, বসিয়ে নাও। এবার এই 44 এর সাথে তোমাকে 20 কে আরেকবার করতে হবে, তাহলে 64, এটা কাটলাম 44 88 মানে হচ্ছে 8.8, 64 6 70 72.8%। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে পার্থক্যটা কত হয়ে গেল? 12.8%-এর। সেটারই মান দেওয়া আছে 448 টাকা। 12.8%-এর মান যদি এটা হয়ে যায়, তাহলে 100%-এর ভ্যালু কত? পয়েন্ট তুলো 0, 4 3 12, 4 2 8, 16 2 32, 16 7 112, 500, 5 7 3500। সো দিস ইজ 3500 টাকা হয়ে যাবে অ্যান্সার। Which of the following options is the closest approximate value which will come in place of the question mark in the following question? তো এখান থেকে জাস্ট সিম্পলিফাই করে বের করতে হবে আমাদেরকে 499.37। আচ্ছা, এবার দেখো অ্যাপ্রক্সিমেট দিয়ে কাজ করতে পারি। অ্যাপ্রক্সিমেট ভ্যালু যেহেতু বলছে, আমরা 499.37 কে আমি 500 নিয়ে নিলাম, এটা 1.95 কে আমি 2 ধরলাম, ঠিক আছে, আর 4.79 কে আমি 5 নিয়ে নিলাম, কারণ অপশনগুলো দেখো অনেক দূরে দূরে আছে। মাইনাস এটাকে আমি 3 ধরেই, আর ভাগ এটাকে আমি 20 ধরে নিলাম। তাহলে কি দাঁড়াবে? 510 আর 3/20। তো এক কাজ করি, উপর নিচে 5 দিয়ে গুণ করে দিই। তাহলে 510 মাইনাস
15/100 হয়ে যাবে, অর্থাৎ 0.15। তাহলে 510-এর কাছাকাছি, মোদ্দা কথা 510 থেকে এইটুকু বাদ যাচ্ছে, তো 510-এরই কাছাকাছি আসবে অ্যান্সারটা। এটা হয়ে গেল আমাদের উত্তর, অ্যাপ্রক্সিমেট। ইফ 23.5% অফ এ নাম্বার যদি এত হয়, নাম্বারটা কত? তো 23.5 এর ভ্যালু যদি হয়ে যায় এটা, তাহলে 100 এর ভ্যালু কত সেটাই বের করতে হবে। এখানে আরেকটা জিরো নিয়ে পয়েন্ট পয়েন্ট তুলে দিই, দিয়ে এই জিরোটার সাথে জিরোটা কাটা করি। তো 5 দিয়ে করলে আই থিঙ্ক কেটে যাওয়া উচিত, 5 5 25, 5 দিয়ে কাটে যাবে। 5 5 25, হাতে থাকলো 2, 5 থেকে 15 2 17, হাতে থাকলো 1, 5 কাটাকাটি চলে গেল, তাহলে 50। দ্য মিন অফ দি অবজারভেশনস, এই যে অবজারভেশনগুলো এর যে গড়, অ্যান্ড দ্য মোড অবজারভেশনস যেগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে 29 দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি বলছে, দ্য মিন অফ দি অবজারভেশনস এত 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 কে, কমা কে ইজ এত, আচ্ছা দুটো কে আছে। তো এদের যদি আমি মিন বের করতে চাই তাহলে যোগ করতে হবে। তাহলে 9 আর 6 15, 1 16, 4 20, 4 24, 6 30 31, আর 9 40, 40 শূন্য থাকলো 4, 4 আর 1 5, 5 আর 1 6, আর 2 8, 2 10 13, 130 প্লাস 2 কে, এটা হচ্ছে গড়। তো মানে সমষ্টি, সমষ্টিকে 1 2 3 4 5 6 7 8 দিয়ে ভাগ দিলে সেটা আমার গড় আসবে, এইটা দেওয়া আছে। তাহলে আমি পেলাম 130 প্লাস 2 কে, বা দেখো 2 কমন নিয়ে নিই, দিয়ে কাটাকাটি করি, তাহলে হলো 65 প্লাস কে, 4 দিয়ে গুণ করলে 4 5 20, হাতে থাকলো 2, 4 2 8, আর 2 10, হাতে থাকলো 1, 4 4 আর 1 5, 4 2 8 85, 85। তাহলে কে এর ভ্যালু হয়ে গেল 20, 85 থেকে 65 গেলে কে এর মান আমি পেয়ে গেলাম। এবার পি কি বলছে, বলছে পি, এই যে এখানকার আমাকে কি দেওয়া আছে, এদের মোড দেওয়া আছে। মোড মানে সংখ্যা গুরুমান, মানে যেটা সব থেকে বেশি বার আছে। দেখি আমি কোনটা বেশি বার আছে। 29 আছে একবার, ওকে, 22 আছে 2 বার, 15 2 বার, ঠিক আছে। তো এখানে দেখো 29, না এখানে 22 একবার, একবার 2 বার, 22 2 বার, 22 আছে 2 টাইমস, 15 আছে আমার একবার 2 বার 2 টাইমস, পিও আছে আমার 2 টাইমস, ঠিক আছে। তো ব্যাস এই হলো গল্প। তাহলে আমাদের সংখ্যাগুরু মান বের কাকে বলে, যে মানটা সব থেকে বেশি বার থাকে সেটাই আমাদের সংখ্যাগুরু মান। কিন্তু এবার গল্প হচ্ছে যে এখানটায় আমাকে মোড বলা ছিল, মিন মিডিয়ান মোড। এবার পি এর, তাহলে এখানে আমাকে অনেকগুলো মান পাওয়া যাচ্ছে, তো আমি এখান থেকে অনেকগুলো ধরতে পারি। প্রথম কথা দেখো যে আমি এখানকার মোড আমার 22ও হতে পারে, 15 হতে পারে, পিও হতে পারে, কিন্তু আমাকে তো দরকার পি। তাহলে আমি পিটাকেই মোড ধরে ক্যালকুলেট করি, যে পিটাকে যদি মোড ধরি, কারণ সবগুলো 2 বার আছে তো সবগুলোই মোড, তো তার মধ্যে আমি পি এর, তাহলে পি এর মানে 29, তো এখানে বলছে মোড হচ্ছে 29, তার মানে নিশ্চয়ই পিটা 29। দেখো মোডটা 29 বলা আছে, তার মানে কি পি এর মানটা 29 হতে হবে, কারণ পি এর মানটা যদি 29 না হয় তাহলে মোড 29 আসবে না, কারণ মোডটা ওরা বলে দিচ্ছে। আমাদের হিসাবে 3টাই মোড হচ্ছে, কিন্তু মোড ওরা বলছে একটাই, যেটা 29। সেটা তখনই সম্ভব যেহেতু অলরেডি একটা 29 আছে, এই দুটোই যদি 29 29 হয়ে যায় তাহলে 3টা 29 হয়ে যাচ্ছে, মানে মোড হয়ে যাবে। তার মানে পি এর মানটা 29। তাহলে আমাকে পি এর মান 29 আর কে এর মান 20, ডিফারেন্স করলে আমি 9 পেলাম। এই রাইট সার্কুলার কোন ইজ সারমাউন্টেড অন এ হেমিস্ফিয়ার, এইটা একটা হেমিস্ফিয়ার, এর উপরে একটা কোন আছে, সারমাউন্টেড মানে উপরে একটা কোন আছে এরকম। বেস রেডিয়াস অফ দ্য কোন ইজ ইকুয়াল টু দি রেডিয়াস অফ দ্য হেমিস্ফিয়ার, অবভিয়াসলি এই দুটোরই বেস হচ্ছে সেম, মানে বেসটা হচ্ছে সেম আর কি, একই বেস। দ্য ডায়ামিটার অফ দি হেমিস্ফিয়ার 12, হেমিস্ফিয়ারের ডায়ামিটার 12 মানে রেডিয়াস হচ্ছে 6, এটা হচ্ছে 6, তো এটারও রেডিয়াস 6 হবে, এটারও 6 হবে, দুটোরই সেম হয়ে যাবে। ওয়াইল দি হাইট অফ দ্য কোন হচ্ছে 8, তাহলে বলছে ফাইন্ড দি কস্ট অফ পেইন্টিং দি কম্পাউন্ড অবজেক্ট ইফ ইট কস্ট 25 টাকা, প্রত্যেক পাই বর্গ সেন্টিমিটারে 25 টাকা করে খরচা। তাহলে এটার পেইন্ট করবে কোথায়, পাঁচগুলোতে। তো পাঁচগুলো পেইন্ট করতে গেলে কি আমাকে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে পাই আর এল, আর এটার পার্শ্বতলের ক্ষেত্রফল লাগবে 2 পাই আর স্কোয়ার, এটাই হচ্ছে গল্প। তো পাই আর এল, এল এর মানটা কিভাবে আসবে, এটা 6 এটা 8, তাহলে ওটা কত হয়, 6 8 10, আমাদের মুখস্থ থাকা উচিত এগুলো, এটা 10। তাহলে পাই ইন্টু আর এর মান কত, আর এর মান হচ্ছে আমার 6, আর এল কত 10, প্লাস নিচেরটা 2 পাই আর স্কোয়ার, এটা পার্শ্বতলটা 2 পাই আর স্কোয়ার, আর বলতে কত 6, 6 এর স্কোয়ার, এত টাকা মানে এত বর্গ সেন্টিমিটার হলো। তো এখান থেকে পাইটাকে কমন নিয়ে ওদিকে লিখলাম পাই বর্গ সেন্টিমিটার স্কোয়ার, তাহলে ভিতরে হয়ে গেল কত 6 10 60, আর এখানে 36 গুণা 72,
তাহলে এত পাই বর্গ সেমি, আর 1 পাই বর্গ সেমিতে খরচা হয় 25 টাকা করে, তাহলে এদিকে হয়ে গেল 132 পাই বর্গ সেমি, 32 পাই বর্গ সেমি 132 পাই, খরচা কত হবে 25 করে হলে এত টাকার খরচা হবে, এত রুপিস। তাহলে 25 দুনা 50, হাতে থাকলো 5, 75 5 80, হাতে থাকলো 8, 25 25 আর 8 33, 3300 টাকা। দেখো পি কিউ আর ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক, পি একটা কাজ করতে পারে 40 দিনে, কিউ একটা কাজ করতে পারে 90 দিনে, এবং আর একটা কাজ করতে পারে 36 দিনে। 9 4 36, 360 নিয়ে নিলাম, ঠিক আছে। তো 40, ঠিক আছে, 40 9 হবে, আর 9 4 হবে 36 10, ঠিক আছে। পি স্টার্টেড দ্য ওয়ার্ক, পি কাজটা শুরু করলো। কিউ জয়েন্ড হিম আফটার 7 days, কিউ 7 দিন পরে তাকে জয়েন করলো। তাহলে পি 7 দিনে কতটা কাজ করে ফেলবে, 7 নং 63 ইউনিট। ওকে, 7 দিন পরে জয়েন করলো কে, ওকে কিউ জয়েন করলো। আর জয়েন্ট দেন আফটার 8 days ফ্রম দ্য বিগিনিং, 8 দিন পরে, স্টার্টিং এর থেকে 8 দিন মানে আরো একদিন পর, আর একটা দিন দুজন মিলে কাজ করলো, পি আর কিউ মিলে কত ইউনিট করবে, 13 ইউনিট করবে, ঠিক আছে। এই কাজটা হলো কতদিন অবধি, 7 দিন অবধি, এটা আরো একদিন 8 দিন। এবার তিনজন মিলেই কাজ করছে, তাহলে বলছে তিনজন মিলে কাজ করলে এই কাজটা কমপ্লিট হবে। তো এইদিকে কত হলো, 76 ইউনিট কাজ অলরেডি হয়ে গেছে, 8 এর পরে 8 হলো, 284 ইউনিট কাজ আর বাকি আছে। এবার 284 ইউনিট কাজ তিনজন মিলে যদি করে, তিনজন মিলে একদিনে করে দিচ্ছে কত, 23 ইউনিট করে। তাহলে 23 1 23 আর 5 54, না কাটবে না, এটা পুরোপুরি ভাবে 23 1 23 পূর্ণ সংখ্যা আসবে, 23 1 23, সাথে থাকলো 5 54, 23 দুনা 46, তাহলে 12 পূর্ণ 8/23। তাহলে বলছে দেন ফর হাউ মেনি ডেজ ডিড আর ওয়ার্ক, আর কতদিন করলো, আর তো এই লাস্টের কয়দিনই কাজ করছিল যখন তিনজন মিলে কাজ করছি, অর্থাৎ 12 পূর্ণ 8/23 দিন। লাস্ট কোশ্চেন আমাদের, এটা একটা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে একটা করে কোশ্চেন ছিল, ছোট ছোট বুঝে নাও, আমি চেষ্টা করছি। কি দেওয়া আছে, প্রফিট পার্সেন্টেজ আর্নড বাই এ কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি, একটা কার ম্যানুফ্যাকচারিং কোম্পানির 2007 সাল থেকে 12 সাল পর্যন্ত কার বিক্রি করে যে প্রফিট হয়েছে তার পার্সেন্টেজ আকারে দেওয়া আছে আমাকে, প্রফিট পার্সেন্টেজ বিক্রি করে লাভ। বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ওয়াজ দি অ্যানুয়াল প্রফিট পার্সেন্টেজ ক্লোজেস্ট টু দি অ্যাভারেজ অফ দি অ্যানুয়াল প্রফিট পার্সেন্টেজ, টোটাল 1 2 3 4 6 বছরের যে গড় প্রফিট পার্সেন্টেজ তার কাছাকাছি চলে যাচ্ছে কোন বছরটা। তাহলে আমাকে গড় বের করতে হবে আগে। 5 5 10 5 15, হাতে থাকলো 1, 6 এর 7 7 14, 6 20, 4 24, 5 29, 30 33, টোটাল এত পার্সেন্ট ডিভাইডেড বাই 6, তাহলে 6 5 30, 6 5 30, 6 7 42, মানে 55.7 এর কাছাকাছি দাঁড়াবে আর কি। 6 8 48, সরি এদিকে 49 হচ্ছিল, 50 হচ্ছিল, তো 6 দিয়ে করলাম 30 হলো, 6 5 30 হলো, 5 হলো, 6 5 দিয়ে 50 বাজছিল, তো 6 8 48 করাইতে পারে। 55.8 এটা পার্সেন্ট হচ্ছে ওভারঅল গড়। এর কাছাকাছি কোনটা যাবে, 55.8 এর কাছাকাছি হচ্ছে আমাদের যেটা, সেটা কোনটা, 55 নাকি 69, কোনটা দেখতে হবে। তো এটা 55 যদি বলো তাহলে মাত্র 0.8 এর গ্যাপ, কিন্তু যদি এটা বলো তাহলে 1.2 এর গ্যাপ, একটু বেশি হয়ে যাচ্ছে, তাহলে কাছে হবে কিন্তু এটা, অর্থাৎ 2008 সাল, ঠিক আছে। অবভিয়াসলি 2012টা দেখো কোশ্চেনে দেওয়াও নেই, তো ওটা নিয়ে চাপ নেওয়ারও দরকার নেই, অপশনস নেই। তো টোটাল এগুলো কোশ্চেন ছিল 100, যতগুলো ছিল 35-36টা, সেটার সলিউশন দিয়ে দিলাম। লেভেল 4 গুলোর সলিউশনসও খুব শীঘ্রই দিয়ে দেবো। ভালো লেভেলের কোশ্চেন আছে, এখন এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করা অভ্যাস করে নাও। সেন্ট্রালের পরীক্ষাগুলো, বিশেষ করে এসএসসি যতগুলো পরীক্ষা এই ধরনেরই কোশ্চেন এখন আসছে, রেলওয়েজের পরীক্ষা, তারপর আইসিএ আর কি একটা পরীক্ষা হয়েছিল, এগুলোতে এখন এই ধরনের কোশ্চেন আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দিলে এখন এই ধরনেরই, টিসিএস যদি কোশ্চেন করে তো এই ধরনেরই কোশ্চেন করছে, এগুলো প্র্যাকটিস তোমাদেরকে করতে হবে। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট সলিউশনসগুলো যখনই সময় পাবো আমি দিয়ে দেবো। তো পরবর্তী ভিডিও দেখা হবে। গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।